আজকে কথা বলবো অ্যান্ড্রয়েডের আইফোন অর্থাৎ গুগল পিক্সেল 10 এক্সেল নিয়ে। ভিডিওটা শুরু করার আগে বলি, কোম্পানিকে ধোয়ার দায়িত্ব আমার, আর আমাকে কোম্পানি যাতে ধুতে না পায় সেই দায়িত্ব আপনাদের। তাই আমাকে বেশি বেশি সাপোর্ট করে সাবস্ক্রাইব করেন ও ভিডিওটি ভালো লাগলে লাইক করেন। আমরা এখানে পিক্সেল 10 প্রো এক্সেলের সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এবং পাশাপাশি এর ক্যামেরার সাথে অন্যান্য ফোন যেমন গ্যালাক্সি S25 আলট্রা, আইফোন 16 প্রো ম্যাক্সের ক্যামেরা কম্প্যারিজন করব। ছোট্ট একটি ক্যামেরা কম্প্যারিজন হবে, কারণ এটা ফুল রিভিউয়ের একটা ভিডিও। আর পিক্সেল ফোন তো সাধারণত মানুষ এই ক্যামেরার জন্যই নিয়ে থাকে। তো দেখা যাক পিক্সেল ফোনটা আসলে কি এই দামে ঠিকঠাক রয়েছে নাকি সব কিছু। ফোনটা 28 আগস্ট 2025-এ লঞ্চ হয়। প্রথমেই ডিজাইন ও বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে সম্পূর্ণ বক্সি টাইপের ডিজাইন, যার বডিটা অনেকটা আইফোনের মতো রাউন্ড, সামনে ও পিছনে গ্লাস রয়েছে। এখানে কর্নিং গরিলা গ্লাস ভিক্টার 2 এর প্রোটেকশন থাকতেছে, যা অবশ্যই এই সময় অনুযায়ী এবং এই দাম অনুযায়ী কম। এখানে আরও ভালো প্রোটেকশন গ্লাস থাকার প্রয়োজন ছিল। আর এর ফ্রেমটা কিন্তু অ্যালুমিনিয়ামের, যা অবশ্যই ফ্ল্যাগশিপ ফোন হিসেবে কমতি হয়ে যায়। এখানে টাইটেনিয়ামের ফ্রেম থাকা উচিত ছিল। এর দৈর্ঘ্য 152.8 মিলিমিটার, প্রস্থ 72 মিলিমিটার ও থিকনেস 8.5 মিলিমিটার, আর ওজন 207 গ্রাম। এটা 4টে কালার ভেরিয়েন্টে পাওয়া যায়। কালারগুলো আমি বললাম না, এগুলো বলতে গেলে দাঁত ভেঙে যাবে, আমি লিখে দিচ্ছি। এখানে IP68 রেটিং থাকতেছে, অর্থাৎ 1.5 মিটার গভীরে 30 মিনিট পর্যন্ত এই ফোনটি রাখতে পারবেন এবং ডাস্টেও ধুলাময়লা পড়ার কোনো সম্ভাবনা নাই। এখানে LTPO OLED ডিসপ্লে থাকতেছে, যা 5 হোলের, এর সাইজ 6.3 ইঞ্চি। এটা কিন্তু ফুল HD প্লাসের, অর্থাৎ 1280x2856 রেজলিউশনের, যা অবশ্যই এই বাজেটে কম হয়ে যায়, কারণ এই বাজেটে 2K ডিসপ্লে আমরা সবাই আশা করি এবং পিক্সেলের দেওয়া উচিত ছিল। এর রেশিও 20:9 এবং স্ক্রিন টু বডি রেশিও 87.6%। এখানে 3300 নিটসের পিক ব্রাইটনেস এবং 120 হার্জের হাই রিফ্রেশ রেট থাকতেছে। এখানে HDR10+-এরও সাপোর্ট থাকতেছে। প্র্যাকটিক্যালি বলতে গেলে ডিসপ্লের পাঞ্চ হোলটা আমার কাছে বেশি বড় মনে হয়েছে এবং সাইডের চিন ও বেজেলটাও আরও বেশি পাতলা করা উচিত ছিল। এখানে একটা 2K ডিসপ্লে দেওয়া উচিত ছিল অবশ্যই, যদিও ফুল HD+-এর ডিসপ্লে দেওয়ার জন্য আপনারা পিক্সেলগুলো বুঝতে পারবেন না খালি চোখে, তবে স্ক্রিনশট নিয়ে ছবিটা যদি জুম করে চেক করেন তাহলে বুঝতে পারবেন এখানে পিক্সেল অনেক কম রয়েছে। এর ডিসপ্লে কালার রিপ্রোডাকশন বেশ ভালো, বাইরে ডিরেক্ট সানলাইটে ইউজ করতে কোনো সমস্যা হবে না। এর ডিসপ্লের উপর কিন্তু গ্যালাক্সি এর মতো কোনো অ্যান্টি রিফ্লেশিং কোড নেই। এরপর হার্ডওয়্যার ও সফটওয়্যারের কথা বলতে গেলে এখানে অ্যান্ড্রয়েড 16 থাকতেছে, গুগল টেনসর G5 থাকতেছে, যা 8 কোরের একটি SoC এবং 3 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি। জিপিইউ হিসেবে থাকতেছে PowerVR DXT 481536। স্টোরেজ হিসেবে থাকতেছে UFS 4.0 এর 128, 256, 512 এবং 1TB ভেরিয়েন্ট রোম, এবং র্যাম হিসেবে থাকতেছে LPDDR5X এর 16GB র্যাম ভেরিয়েন্ট। তো এই সময় দাঁড়িয়ে 16GB র্যাম এবং 128GB স্টোরেজ ভেরিয়েন্ট আমি কাউকে নিতে বলবো না, কারণ এইটা এই সময় যায় না। 128GB এই সময় অনুযায়ী খুবই কম হয়। আর মনে রাখতে হবে এখানে SD কার্ড স্লটও নেই, তাই 128GB কেউ ভুল করেও নেবেন না। এর বেস ভেরিয়েন্টটা 16GB 256GB যদি আমরা ধরি, তাহলে এর 16GB 256GB ভেরিয়েন্টের বাংলাদেশ বাজার মূল্য 1,43,000 থেকে 1,50,000 টাকা এর মধ্যে, যা এই বাজেটে এই ফোনে যে সমস্ত মাল মশলা রয়েছে তা অনুযায়ী অনেক বেশি হয়। এই টেনসর G5 এর আন্তর্জাতিক স্কোর 13 লাখের মতো আসে, যা কিন্তু সময় অনুযায়ী এবং দাম অনুযায়ী অনেক কম, কারণ আমরা অনেকেই জানি যে 50-60 হাজার টাকার মধ্যেও স্ন্যাপড্রাগন 8 Gen 3 এর প্রসেসরযুক্ত ফোন পাওয়া যায়, যেগুলোর আন্তর্জাতিক স্কোর 20 লাখ বা প্লাস হয়ে যায়। বাট এই বাজেটে এইটার এই আন্তর্জাতিক স্কোরটা কিন্তু অনেক কম। আর আন্তর্জাতিক লিস্ট যদি দেখাই, তাহলে গত বছরের প্রসেসরগুলোর সাথে কম্পেয়ার করলে এর অবস্থান হয় 18তম। ডাইমেনসিটি 8450, Exynos 2400E, A16 বায়োনিক, স্ন্যাপড্রাগন 8 Gen 3 এর থেকে আরও অনেক পিছে অবস্থানে রয়েছে এই চিপটি, অর্থাৎ বলা যায় প্রায় 2 বছর বা 2 থেকে 3টে জেনারেশন পিছিয়ে রয়েছে এর চিপ। সামনে নতুন SoCগুলো আসলে এর পারফরমেন্স বা
লিস্টে যে অবস্থান এটাই যে কোথায় যাবে সেটা আল্লাহই ভালো জানে। তবে গুগল এখানে বেশ ভালো একটা ইউআই দেওয়ায় এবং তাতে অনেকগুলো এআই সাপোর্ট দেওয়ার জন্য বেশ ভালো একটা ইউজার এক্সপিরিয়েন্স পাবেন। আর এর ইউজার এক্সপিরিয়েন্সটা কিন্তু বলা যায় মোটামুটি 1 লাখ টাকার কাছাকাছি ফোনের মতো হবে, কারণ এই প্রসেসর দিয়ে ডে টু ডে লাইফ ইউজ করতে আপনার কোনো সমস্যা হবে না, বেশ স্মুথ একটা রেজাল্ট পাবেন। বাট গেমিংয়ে হেভি গেমিংয়ে ওই রকম রেজাল্ট পাবে না, এবং হেভি যে ইউজগুলো আমরা করে থাকি বড় বড় ভারী অ্যাপ বা ফোন দিয়ে ভিডিও এডিটিং, এগুলোর ক্ষেত্রে কিন্তু ওই লেভেলে পারফরমেন্সটা পাবেন না। আর পারফরমেন্স সেন্ট্রিক বা গেমিং সেন্ট্রিক ডিভাইসের কথা বলতে গেলে এর রেজাল্টটা আপনারা 60,000 টাকার গেমিং ফোনের মতো পাবেন। তো এভারেজ হিসেবে বলতে গেলে এর এভারেজ ইউজার এক্সপিরিয়েন্স আপনারা 70 থেকে 80,000 টাকার মতো পাবেন, যদিও ফোনের দাম কিন্তু 1.5 লাখ টাকা, বেসিকটার দাম 1.5 লাখ টাকা। আচ্ছা, এটা একটা 5G ফোন যাতে একটি মাত্র সিম ও একটি ই সিম পাবেন, আর ইউএসএ ভেরিয়েন্টে কোনো সিম স্লট নাই, অর্থাৎ ওখানে দুইটাই ই সিম থাকতেছে। এখানে ইপিআরএস, ইডিজিই, 5G স্পিড, ওয়াইফাই 7, ব্লুটুথ 6, এসপিএস, এনএফসি ও ওটিজির স্টোরেজ সাপোর্ট থাকতেছে। সেন্সরের কথা বলতে গেলে লাইট সেন্সর, প্রক্সিমেটরি, অ্যাক্সিলারোমিটার, কম্পাস, জাইরোস্কোপ, আন্ডার ডিসপ্লে আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এসওএস ভিয়া স্যাটেলাইট সাপোর্ট পাবেন। এখানে অনেকগুলো এআই ফিচার দেওয়া রয়েছে যা সম্পর্কে আমি বললাম না, এগুলো আসলে স্যামসাংয়ে আপনারা আগে থেকেই পেতেন, আর এখানে স্যামসাংয়ের থেকে আরেকটু বেশি নতুন কিছু ফিচার পাবেন, যদিও স্যামসাং তার নতুন ভেরিয়েন্ট নিয়ে আসলে ওখানেও আরও অনেক বেশি নতুন নতুন ফিচার পাবেন। তবে এর বলার মতো একটি এআই ফিচার হচ্ছে ছবি তোলার ক্ষেত্রে 100x জুমে যদি ছবি তোলেন তাহলে ওই ছবিটা অটোমেটিক এআই ওর শার্পনেসটা কিছুটা বাইরে দেবে, যার জন্য ছবিটা বেশ ভালো লাগবে, মনে হয় অনেক ক্ষেত্রে কাজেও লাগাতে পারবেন। আচ্ছা, ছবির কথা যখন বললামই তখন এর ক্যামেরাতেই যাওয়া যাক। ব্যাকে 50 মেগাপিক্সেল এর ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 48 মেগাপিক্সেলের টেলিফোটো ও 48 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা থাকতেছে। ফ্রন্টে 42 মেগাপিক্সেলের ক্যামেরা থাকতেছে। এর মেইন ক্যামেরাতে 5x অপটিক্যাল জুম এবং ওআইএস পাবেন, আর ফ্রন্ট ও ব্যাকের ক্যামেরাতে সর্বোচ্চ 8K 30fps ও 4K 60fps এ ভিডিও করতে পারবেন। ফিচারের ভিতর রয়েছে ওআইএস, ডুয়েল ভিডিও, স্লো মোশন, এইচডিআর ভিডিও, ভিডিও প্রো মোড, ম্যাক্রো ভিডিও, অডিও জুম ইত্যাদি। এগুলো ছিল বেসিক কথা। এখন প্র্যাকটিক্যালে আসি। এর সেন্সরটা আগের থেকে বড় করা হয়েছে, যার জন্য ক্যামেরা বামটা আগের থেকে একটু বেশি বড় দেখতে পারবেন। তবে লো লাইটে এখন এই ফোনটা তেমন ভালো রেজাল্ট করতে পারছে না, বিশেষ করে গাছের পাতার ভিতর ও গাছের নিচে যেখানে অন্ধকার ও কালো জায়গা রয়েছে সেখানে অবশ্যই ডিটেইলের অভাব থাকতেছে। আপনারা ওখানে শার্পনেস ডিটেইল কম পাবেন, অনেক জায়গায় দেখবেন জায়গাটা পুরো কালো করে ফেলেছে। আপনারা যদি ভালো করে ছবিগুলো লক্ষ্য করেন তবে দেখবেন শ্যাডো এরিয়ার অনেক বেশি ডিটেইল হারাচ্ছে। ছবির কালারগুলো অনেকটা ন্যাচারাল রাখলেও হাইলাইট ব্যালেন্স তেমন ভালো করতে পারতেছে না এই দাম অনুযায়ী। নর্মালি শুধু এই ফোনের ছবি দেখে আপনারা তেমন কিছু বুঝতে পারবেন না। যদি আইফোন 16 প্রো ম্যাক্স ও গ্যালাক্সি S25 আলট্রা এর সাথে তুলনা করি তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। এই ছবিতে লক্ষ্য করলে বুঝবেন আইফোন এখানে গাছের পাতার ডিটেল এত জুম করার পরও ভালোভাবে নিয়েছে, এবং বোটের দিকে লক্ষ্য করলে বুঝবেন আইফোন হাইলাইট ব্যালেন্স ভালো করেছে। অন্যদিকে পিক্সেল ছায়ার পাতার অনেক জায়গায় অন্ধকার করে ফেলেছে এবং ছবিগুলো অনেকটা সফট করেছে। বোটের দিকে তাকালে বুঝবেন পিক্সেল বোটের একটা জায়গায় একদম হাইলাইটটাকে ঠিকমতো ব্যালেন্স না করতে পেরে ওখানে ঝলসে ফেলেছে। এখানে সূর্যের দিকে তাকালে বুঝবেন আইফোন বেশ ভালো হাইলাইট ব্যালেন্স করেছে, যেখানে গুগল সূর্যকে ঝলসে ফেলেছে। এই ফুলের ক্ষেত্রে 5x জুমে তোলা ছবিতে দেখতে পারতেছেন গ্যালাক্সি রংটাকে বাড়িয়ে দিয়েছে এবং ফুলের কালার ও হাইলাইট ব্যালেন্সও বেশ ভালো করেছে। সাথে সাথে ব্যাকগ্রাউন্ড ব্লারটাও বেশ ভালো করেছে, যার জন্য ছবিটা দেখতে বেশ ভালো লাগতেছে। অন্যদিকে আইফোন বেশ ভালো করার চেষ্টা করেছে, কিন্তু পিক্সেল এর ব্লারটা ঠিক নেই ও ফুলের কালার ও হাইলাইট ব্যালেন্সটাও ভালো নেই। জুমের ক্ষেত্রে গ্যালাক্সি ও পিক্সেল এর রেজাল্ট প্রায় একই আসলেও পিক্সেলে 100x এআই দিয়ে অটোমেটিক ছবির শার্পনেস বাড়িয়ে দেয় বলে ছবিগুলো বেশি ভালো লাগে। তবে এখানে ছোট লেখা কিন্তু এআই দিয়ে ঠিক করতে পারেনি, আর এই এআই দিয়ে শার্পনেস বেশি করার কাজটা গ্যালাক্সি দিয়েও করতে পারবেন, শুধু আপনাকে আলাদাভাবে করতে হবে। তাই তাছাড়া দুই ক্যামেরা ছবি প্রায় একই রকম শার্পনেস রয়েছে। এই ছবিটাও কিন্তু গ্যালাক্সিরই বেশি ভালো লাগতেছে তার কালার ও ব্লারের জন্য। শার্পনেস এগুলোতে প্রায় সেমই, স্যামসাংয়ের একটু বেশি পাবেন। ম্যাক্রোর ছবিতে কিন্তু পিক্সেল এর
লাইটটা একটু ভালো এসেছে। আরও কিছু ছবি আমি দিয়ে দিচ্ছি, আপনারা নিজেরাই দেখেন কোনটা ভালো। এবার লো লাইটে ভিডিওর কথা বলতে গেলে এখানে কিন্তু অনেক ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে। যদি দোকান ও দোকানের নাম এবং ভিতরে লাইটের দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন আইফোন বেশ ভালো হাইলাইটকে ব্যালেন্স করেছে, কিন্তু পিক্সেল হাইলাইটটাই কিন্তু ব্যালেন্স করতে না পেরে ওইটাকে ঝলসে ফেলেছে। আর ডার্ক জায়গাগুলোতে কিন্তু শার্পনেস ও ডিটেইল অনেক বেশি হারাচ্ছে। এই ডার্ক জায়গাগুলোতে কিন্তু পিক্সেল একেবারে অন্ধকার করে ফেলতেছে। এই বাড়ির গাছের দিকে যদি লক্ষ্য করেন তবে দেখবেন গ্যালাক্সি গাছের পাতার রং ও লাইট ঠিকঠাক দিয়ে ভিডিওটাকে কিন্তু বেশ ভালো করেছে। যেখানে আইফোন ভালো করার চেষ্টা করেছে, তবে পিক্সেল গাছটাকে অনেকটা অন্ধকার বা কালোর মতো করে ফেলেছে। এইখানে এই বড় গাছের ক্ষেত্রেও ওই একই বিষয়টি লক্ষ্য করতে পারবেন। বেসিক্যালি পিক্সেল এর ছবিগুলোর শার্পনেস আইফোন ও গ্যালাক্সি এর কাছাকাছি যেতে পারলেও লো লাইট খারাপ করার ফলে দিনে ও রাতে অন্ধকার বা কম আলোর জায়গাগুলোতে অনেক বেশি করে কালার কালো করে ফেলে দিচ্ছে এবং ডিটেইল হারাচ্ছে বা বলতে পারেন তুলনামূলকভাবে কম দিচ্ছে। স্টেবিলাইজেশনের ক্ষেত্রেও কিন্তু গ্যালাক্সি ও আইফোনের থেকে এখনও পিক্সেল পিছিয়ে রয়েছে। আর পিক্সেলে 4K 60 fps ভিডিও করা যায় বলে স্লো মোশনেও গ্যালাক্সি ও আইফোনের থেকে পিছিয়ে রয়েছে, কারণ ওই দুইটা ফোন দিয়ে 4K 120 fps ভিডিও করা যায়। আর এই দুটো ফোনের বাপ অর্থাৎ ভিভো X200 আলট্রা এর সাথে আমি তুলনা করলাম না, কারণ এগুলোর ক্যামেরার থেকে পিক্সেল এর ক্যামেরা সেরকম ভালো না, তো ওইটার সাথে তুলনা করার মানে কোনো প্রয়োজনই হয় না। আই হোপ আপনারা বুঝতেছেন। আশা করি আপনারা বুঝতে পারছেন দাম অনুযায়ী গ্যালাক্সি ও আইফোন এবং ভিভো X200 আলট্রা এর থেকে ক্যামেরার দিক থেকে অনেক পিছিয়ে রয়েছে এই গুগল পিক্সেল ফোনটা। পরিশেষে এখানে 5200 mAh একটি লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে, যেখানে 45 ওয়াটের ওয়্যার এবং 25 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকতেছে। এর ম্যাগনেটিক স্ট্রেংথটা কিন্তু বেশ ভালো, তবে এই 45 ওয়াটের ওয়্যার এবং 25 ওয়াটের ওয়্যারলেস সাপোর্টটা কিন্তু শুধুমাত্র পিক্সেল 10 Pro এবং 10 Pro XLই রয়েছে, অন্যগুলোতে কম রয়েছে। এখন আসি এই ফোনটা এই দামে কেনা উচিত কিনা। অনেক বড় বড় ইউটিউবারদের দেখলাম এই ফোনটা রিকমেন্ড করেছে, তবে আমি এই দামে এই ফোনটাকে কোনোভাবেই রিকমেন্ড করতে পারতেছি না। আসলে একটা সময় আমিও বলতাম পিক্সেল ফোন ক্যামেরার জন্য বেশ ভালো, কারণ কম দামে তারা ভালো ক্যামেরা প্রোভাইড করে থাকে, কিন্তু এত বেশি দামে যখন ডিসপ্লে থাকতেছে ফুল এইচডি প্লাস ক্যামেরা আগের বছরের ফোনের সাথেই পারতেছে না, আর পারফরমেন্স 2 থেকে 3 জেনারেশন পিছিয়ে রয়েছে, সেক্ষেত্রে এই দামে এই ফোনটাকে কোনোভাবেই রিকমেন্ড করা যায় না। ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। এর 16256 জিবি এর দাম যদি 1 লাখ বা 1 লাখ প্লাস থাকতো তাহলে আমি রিকমেন্ড করতাম। আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাইন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ যেন বিদায়।